দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আমরা জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি একটি ঘটনা, সেই ঘটনার বিশ্লেষণ করা হয় স্টুডিও থেকে। আমাদের সাথে যুক্ত থাকেন অতিথিরা। তবে আজকের যে আলোচনাটি, সেই আলোচনার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে আগামী 28 ফেব্রুয়ারি বিকেল 3টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। তার ঠিক দুদিন আগেই আজ আত্মপ্রকাশ হয়েছে সেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের, এবং সেই ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার আগেই কিন্তু এক ধরনের হাতাহাতি মারামারির ঘটনা ঘটে গিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে সংঘর্ষ, এবং কমিটি ঘোষণার পর কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু সেটি দেখে নিই। নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগেই দুই পক্ষের হাতাহাতি। প্রায় 40 মিনিট যাবৎ চলে এমন মারমুখী অবস্থা। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 2 জন। বিকেল 3টায় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেই কমিটি গঠনে বৈষম্যের অভিযোগ তুলে নানা স্লোগান দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল 5 জন সমন্বয়ককে, আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুড়া বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম, এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে। আপনারা যে সংগঠন একটা দিয়ে উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। এই হাসিনার পতন হওয়ার মূল হাতিয়ারই ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দেখুন না, এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি, ইতিবাচক প্রতিযোগিতায়। এটা কোনো বিশৃঙ্খলা নয়। আমরা নিজেরাই জাতীয় স্বার্থ রক্ষার্থে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। তীব্র প্রতিবাদের মুখেই নতুন কমিটি ঘোষণা করা হয়। নাম দেওয়া হয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটিতে আহ্বায়ক করা হয় বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ হাসান, আর মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসিরকে। মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফা খাতুনকে। কমিটি ঘোষণার পর গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক আমরা প্রতিবেদনটি দেখলাম। গণতান্ত্রিক ছাত্র সংসদ বা যে নতুন রাজনৈতিক দল আসবে তাদের যে ছাত্র সংগঠন, সেটির ঘোষণা হলো। আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার যে বিষয়টি ঠিক করা হয়েছে, রাজনীতির জন্য সতর্কবার্তা। স্টুডিওতে আমাদের সাথে 2 জন অতিথি যুক্ত আছেন। অতিথিদের সাথে একটু পরিচয় হয়ে নিব। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আমাদের সাথে যুক্ত আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রতিবেদনটি দেখলেন আপনি, সারাদিন নানাবিধ সংবাদও আপনার কাছে এসেছে, আপনি দেখেছেন। ছাত্র সংগঠনের গঠনকালেই যেই পরিবেশটি সৃষ্টি হলো, এটি নতুন দল ঘোষণার আগে কি বার্তা দিল রাজনৈতিক সংস্কৃতিতে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং এই মুহূর্তে যারা নিউজ 24 টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় টক শো জনতন্ত্র গণতন্ত্র যারা দেখছেন। দেখেন, আমি নতুন ছাত্র সংগঠনটির যে জন্ম হলো বা সৃষ্টি হলো, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যদিও তাদের যাত্রাটা সুখকর হলো না, তাদের পথ চলাটা একেবারেই ভালো হলো না, এবং রাজনীতিতে যে নতুনত্বের যে একটি স্বপ্ন নিয়ে বা একটি বাণী নিয়ে একটি বার্তা নিয়ে যারা পথ চলার কথা বলেছিল, সেটা কিন্তু তারা বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারলো না। কারণ বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারেই তো এই ছাত্র সংগঠন। তো তাদের যখন একটি বৃহত্তর অংশ যখন প্রতিবাদ করে যে এখানে স্বজনপ্রীতি হয়েছে, পক্ষপাতিত্ব হয়েছে, প্রকৃত ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়নি, এবং হাতাহাতি হয়, সেখানে ধাক্কাধাক্কি হয়, 2টার কমিটি ঘোষণা হয় 5টার দিকে, এবং কিছুক্ষণ আগে আপনার টেলিভিশনেই দেখছিলাম আমরা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা বাংলা মোটরে
রাস্তা অবরোধ করেছে। তার মানে আমরা রাজনীতির গতানুগতিক ধারা থেকে যে নতুনত্বের সৃষ্টির যে একটি বার্তা দেওয়ার কথা বলা হচ্ছিল, সেটি তারা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে শুরুতেই। অতএব আশার কথা যদি বলেন, স্বপ্নের কথা যদি বলেন, তাহলে ওই যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা যখন ভালো হয় না তখন সারা দিনটা ভালো হবে এমনটি বলার কোনো কারণ আছে বলে অন্তত দেখা যায় না। তারপরও সাধুবাদ জানাই যদি সুস্থ রাজনীতি ফিরে আসে। তবে একটি কথা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমার ছাত্র বন্ধুরা রাজনীতির বিপক্ষে দাঁড়ায়, কথা বলতে দেয় না, বা ছাত্র রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি করা যাবে কি যাবে না এই জন্য একজন ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে রাখে, তাকে মাটিতে ফেলে দিয়ে প্রহার করে, তার বাড়িতে তালা লেগে দেয়, ঢুকতে দেয় না, আবার তারাই যখন রাজপথে নিজেরা রাস্তাঘাট বন্ধ করে যখন জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, তখন একজন শিক্ষক হিসাবে আশা করতে খুব কষ্ট হয় যে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আদৌ হবে কিনা। বরং তার চেয়ে আমি যেটা মনে করি যে আমরা 18 বছর লড়াই করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য, সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য অগণিত মানুষ আত্মত্যাগ করেছে, জেল জুলুম করেছে, হয়রানি করেছে, মামলা হয়েছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত গায়েবী মামলার শিকার হয়েছেন। আমি নিজে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক তাজমির ইসলাম, মোর্শেদ হাসান খান, তাদের মতো শিক্ষকদের বিরুদ্ধে অগণিত মামলা তৈরি হয়েছে। আমরা মামলা ফেস করেছি শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, এই 24-এর চেতনা বাস্তবায়ন করার জন্য, যে মেধাবীদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য আমার যে 1500 সন্তান রক্ত দিয়ে গেল, সেই রক্তস্নাত ঢাকা রাজপথে যখন এই নতুন ছাত্র সংগঠনের জন্মকে কেন্দ্র করে রাস্তাঘাট বন্ধ হয়, একজন আরেকজনের গায়ে হাত তোলে, তখন এটি কি 24-এর চেতনার সাথে যায়? বা 24-এ এই যে তরুণরা রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করে চোখ হারিয়ে যে বাংলাদেশ দিয়ে গেল আমাদেরকে, কথা বলার স্বাধীনতা দিয়ে গেল আমাদেরকে, লুটেরাদের কাছ থেকে মুক্ত হওয়ার যে একটি আশা জাগা নিয়ে বাংলাদেশ তৈরি করলো আমাদেরকে, সেটি প্রশ্নবিদ্ধ হয়, সেটি বাধাগ্রস্ত হয়, সেটি মানুষকে শঙ্কিত করে। আমি জানি না আপনি যে কথাটা বলছেন 28 তারিখে নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হবে, আমি সাধুবাদ জানাচ্ছি, তারা রাজনীতি করবে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আরেকবার জাতিকে দেখতে না হয়, সেটি জাতির জন্য কোনো সুখকর হবে না। একটি কথা ছোট করে শুধু বলি, 24-এর এই রক্ত এবং আত্মত্যাগ যদি ব্যথা হয় আমাদের অনৈক্যের কারণে, আমাদের ভুলের কারণে, পতিত স্বৈরশাসকের দোসররা কিন্তু আমরা যত হানাহানি করব, যত অনৈক্য তৈরি করব, তারা তত সুসংগঠিত হবে। দেশে বিদেশে যে চক্রান্ত, যারা সহ্য করতে পারেনি এই 24-এর বিপ্লবটাকে, তারা ষড়যন্ত্র করার সুযোগ খুঁজে পাবে, যেটি সেনাপ্রধান গতকালকে তার বক্তব্যে আমি এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে। আমি একটু আরেকজন অতিথি রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহফুজ সাত্তার, আপনার কাছে একটু যেতে চাই। আমাদের বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা হলে বিভিন্ন সময় বিভিন্ন বছরে আমরা দেখে আসছি, একটা কমিটি ঘোষণা হলেই সংঘাত সংক্ষুব্ধ একটা পরিবেশ দেখা যায়। একই দৃশ্যের অবতারণা হলো কিনা, সবাই আসলে নেতা হতে চান কিনা? ধন্যবাদ নিউজ 24-এর কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমরা সবসময় তাকিয়ে থাকি একটা শুভ দিনের সূচনা হোক। আজকে যখন ঘুমাতে যাব তখন কল্পনা করি যে আগামী দিনটা যেন আজকের থেকে ভালো হয়। প্রায়ই আমাদের এই যে আশা, এই আশাটায় আমরা ধাক্কা খাই। আমি প্রথমে বলবো যে আসলে এই আজকের যেই ঘটনা, আর আপনি যেটা বলছেন যে আমরা যেখান থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম সেখান থেকে আমরা বের হতে যে পারলাম না, সেই জায়গাটাতে আসলে একটু হতাশা আমি বলবো না, তবে একটি ধাক্কা খাওয়া। তবে আমার কাছে মনে হয় এর আগেও আমাদের একজন সহকর্মী, আমরা একসাথে যখন আন্দোলন করেছিলাম এই জুলাই আগস্ট বিপ্লবে, সেদিন কিছুদিন আগে তিনি বলেছেন যে আসলে পরিষ্কার করেছেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, যারা সংগঠিত করেছিল, আমরা তো আসলে তখন তাদের সাথে ছিলাম এক ধরনের প্রহরী হিসাবে। আমাদের সন্তান তারা রাস্তায়, তারা বিপদগ্রস্ত, তারা যাতে হত্যার সম্মুখীন না হয় যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, সেই হিসাবে থেকেছি। আমি ওইভাবে বলি না যে আমাদের এই আন্দোলনটা, আমাদের এই বিপ্লব ব্যর্থ হয়েছে। আমি মনে করি যে অন্তত আমরা অতটুকু সফল হয়েছি যে আমাদের
উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, অনেকভাবে আমরা চেষ্টা করেছিলাম এই ফ্যাসিস্টকে সরাতে, সেখানে আমরা সাফল্য পাচ্ছিলাম না। এটাকে একটা বড় সাফল্য হিসাবেই দেখছি। এখনকার যেই অস্থিরতা, এই অস্থিরতার মূলে আসলে আপনি ঠিকই বলেছেন যে শুধু এখন না, আমি যতটুকু আমার স্মরণ পড়ে সম্ভবত আমাদের এই উপমহাদেশে গত শতাব্দীর শুরুর দিকে 20-এর দশক অথবা 30-এর দশক, 20-এর দশকের শেষের দিকে এবং 30-এর দশকেই তৎকালীন যে কংগ্রেস মানে ভারতের যে কংগ্রেস এবং যে মুসলিম লীগ ছিল, তাদের আসলে প্রত্যক্ষ উৎসাহে বা তাদের সংগঠনেই কিন্তু এইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন গড়ে উঠেছিল। তো তখনও আসলে এক ধরনের যে বিষয়টি ছিল সেটা কিন্তু যে মূল যে দল, সেই দল যাতে তখন মূল ছিল যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, যে শোষণ, তার বিরুদ্ধে দাঁড়ানো। এইভাবে আসলে সেই 62-র কথা বলেন, 66-র কথা বলেন, 69-এর কথা বলেন, 71-এর কথা বলি, 52-র কথা বলি, 90-এর কথা বলি, 24-এর কথা বলি, সব জায়গাতেই কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটাই আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তারপরের যে আন্দোলন, পরের যে অবস্থা, সেখানে যাতে আমাদের আর পিছু ফিরে তাকাতে না হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো যেই জায়গাটায় আমাদের, যেটা একটু পিছু ফিরে তাকানো না, কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার যে এই যে স্টিগমাটা আমাদের মধ্যে আজকে আসলো, যেটা আমাদের দরকার ছিল না। আমরা কিন্তু এখন 2025-এ অবস্থান করছি। আমরা যেই সুন্দরভাবে ছাত্ররা আন্দোলনটি পরিচালনা করেছে, সাফল্যের দ্বারপ্রান্তে এসেছে, তারা একটি সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে যদি ক্রমান্বয়ে একটি মানে তারা যে সংগঠন করতে চাচ্ছে সেই দিকে যদি এগিয়ে যেত, আমার মনে হয় সেটা হয়তো আরও একটু ভালো হতো। কিন্তু তারপরেও আমার সহ আলোচক যেরকম বলেছেন স্যার, আমিও তার সাথে একমত যে এই সংগঠনের অভ্যুদয় জন্মকে আমরা স্বাগত জানাই। যতই সকালের মেঘ থাকুক না কেন, আশা করি যে এই মেঘ কেটে যাক, কারণ বাংলাদেশের চলার জন্য প্রয়োজন আমাদের শক্তিশালী এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা আমাদের এই ঐতিহ্য, সেটা যেন নষ্ট না হয়ে যায়, পচে না যায়। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে থাকুক, সবারই বোধোদয় হোক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে ছাত্র সংগঠনগুলো চলে সেইভাবে চলুক। আমাদের মধ্যে আসলে আমার কাছে যেটা মনে হয় যে একটু বোধহয় আমাদের স্ববিরোধিতা ছিল, আমরা একটু তাড়াহুড়া করেছি। আমরা একবার হয়তো বলেছি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা, অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা হয়েছে, শুধু অনাকাঙ্ক্ষিত নয়, একটু আগে উনি কুয়েটের যেই ঘটনার উল্লেখ করলেন, এটা কিন্তু আমরা কিছুটা হলেও বলবো যে এটা আসলে এক ধরনের ফৌজদারি অপরাধ না হলেও এক ধরনের অপরাধ। স্যার, আমি একটু আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আবার আসবো। আমরা একটু অধ্যাপক ডক্টর হাসানাত আলী, ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে যেটি জানতে, আপনি বলছিলেন গতকালই সেনাপ্রধান কাদা ছোড়াছুড়ি না করা এবং বেশ কিছু সতর্কতা উনি বলেছেন, বারবার উনি সতর্ক করে যাচ্ছেন। আজকের যে ঘটনাটি ঘটলো, আসলে সতর্কবার্তা কাজে আসলো নাকি আসলো না? লক্ষণ তো তেমনটি বলে না। আমি ছোট করে একটু বলি, 71 সনে গোটা জাতি তো ঐক্যবদ্ধ ছিল স্বাধীনতার জন্য, পাকিস্তানের শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য। গুটি কয়েক রাজাকার বিরোধিতা করেছে, এখনও আমরা মানুষ তাদেরকে ঘৃণা করি। স্বাধীনতার পরে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, মুক্তিযোদ্ধাদের মধ্যে অনৈক্য তৈরি হলো, আওয়ামী লীগ ছাত্রলীগ ভেঙে জাসদ তৈরি হলো। আমরা রক্ষী বাহিনীকে দেখলাম, 30,000 জাসদের কর্মীকে হত্যা হতে আমরা দেখলাম। অনৈক্যমূল লুটপাট হয়ে গেল, কম্বল খুঁজে পাওয়া যায় না, রিলিফের গম পাওয়া যায় না, 74-এর দুর্ভিক্ষ, অনৈক্যের কারণে বাকশাল থেকে 7ই নভেম্বর গণতন্ত্র ফিরে আসা। মুক্তিযুদ্ধের মধ্যে যে বিভাজনটি আমরা করলাম, ঐক্যবদ্ধ থাকতে পারলাম না, শোষণ করলো পাকিস্তান, আমরাও শোষিত হলাম বাংলাদেশের মানুষ দ্বারা। 90-এর যদি স্বৈরাচার আন্দোলনের কথা বলেন, 3 জোটের রূপরেখা আমরা তো তৈরি করলাম, বললাম আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। 3 জোটের রূপরেখার আলোকে আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে আসলাম, ভোটাধিকারকে রাখতে পারলাম। আমরা অনেকের কারণে এই যে একটা ঐক্যবদ্ধ জাতি, যে আমরা 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতার হস্তান্তর করব। 3টে নির্বাচন সুষ্ঠু হলো, ভালো হলো। এমন অবস্থায় ক্ষমতা এমনভাবে আমাদেরকে ক্ষমতার লোভটা পেয়ে বসলো
পৈতৃক সম্পত্তি মনে করে আমরা 14তে ভোটারবিহীন নির্বাচন করলাম বিশ্বের ইতিহাসে 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 18তে আমরা মামলা, গায়েবী মামলা, তারপরে ভুয়া ভোট করলাম, দিনের ভোট রাতে করলাম। বাবা মা তার সন্তানরা খুঁজে গেল তার মৃত্যু বাবা মাকে ভোট কেন্দ্রে দেখতে, কারণ মৃত্যু বাবা মা ভোট দিয়ে যায়। 24 সনে তো ডামি আমি তুমি দেখলাম শুধুমাত্র অনৈক্যের কারণে। তো আজকে যখন গোটা জাতি ঐক্যবদ্ধ যে এই পতিত সরকারের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য 1581 জন মানুষ রক্ত দিল। উনি বললেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার এক শ্রদ্ধেয় সহকর্মী চোখটা হারিয়েছেন বিসির বাংলোতে। আমরা রাজপথে থেকেছি ছাত্রদেরকে যেন গুলিটা যেন আগে আমাদেরকে লাগে, তারপরে যেন আমাদের সন্তানদেরকে লাগে। তাহলে সেই ছাত্রদের মধ্যে যদি অনৈক্য হয়, কোথায় যাব আমরা? আজকে এই যে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ ছিল, ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে একটি যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা দেশে পুনঃপ্রতিষ্ঠিত হবে, তার মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সবার চাওয়া ছিল এক। তাহলে আজকে কেন এই ক্ষুদ্র ক্ষুদ্র অনৈক্য? সেই অনৈক্য যত বেশি হবে, সেনাপ্রধান বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড বিপন্ন হবে। আমি শুধু বলবো এই 74-এর বিপ্লব বাধাগ্রস্ত হবে, রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম বাধাগ্রস্ত হবে। সেখান থেকে আমি সমস্ত স্টেক হোল্ডারদেরকে অনুরোধ করব, দয়া করে রক্তের দিকে তাকান, দয়া করে সাইদের রক্তের দিকে তাকান, মুগ্ধ রক্তের দিকে তাকান। আমার 11 বছরের নিচে 3 বছর 4 বছরের সন্তানদেরকে শহীদ হতে হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে। শহীদদের আত্মত্যাগের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আমরা ফিরবো আরো আলোচনায়, একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতি নিয়ে ফিরছি আরো আলোচনা নিয়ে, সাথে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসি লিস্টের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আলোচনা হচ্ছে রাজনীতির জন্য সতর্কবার্তা। এই বিষয়ে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাফরুহি সত্তার। মাফরুহি স্যার, আপনার মাধ্যমে আমি এবার একটু আলোচনা শুরু করতে চাই। এখন পর্যন্ত যে নতুন রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে, তারা দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের এতদিনের যে রাজনৈতিক কর্মকাণ্ড যতটুকুই দেখলেন, পুরনো রাজনৈতিক চর্চার অনুসরণ বা অনুশীলন হচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে প্রথমে তো একটা কথা বলতে হবে যে যেহেতু গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, অতএব রাজনৈতিক দল আসবে, নতুন করে আসবে, থাকবে, পরিপুষ্ট হবে, এটা কাম্য। এবং রাজনৈতিক দলের আসার এই জিনিসটাকে স্বাগতম জানানো, সেটাকে ওয়েলকাম করা, এটা আমাদের কর্তব্য বলেই আমি মনে করি। গণতন্ত্রের স্বার্থেই এটা উচিত। আর আমাদের যেই আকাঙ্ক্ষা, যেটা ছাত্রদের নিয়েও একটু আগে আলাপ হচ্ছিল, সেই জায়গাটায় আসলে মানে এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে। যে প্রশ্নগুলো হচ্ছে যে, যেমন আমরা তো আসলে নীতি নৈতিকতার জায়গা নিয়ে কথা বলতে চাই। আমরা বিগত যে স্বৈরাচার যে ফ্যাসিস্টের শাসন ছিল, সেখান থেকে আমরা উত্তরণ চাই। সেই উত্তরণের জায়গায় কিন্তু একটা কথা সবসময় বলি যে, ওই যে আমিত্বের যে জায়গাটা, সেই আমিত্বের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনও এমন কোনো খুব শুভ বার্তা দেখছি না। আমরা এখনও আমিত্ব কিন্তু দেখছি, আমরা ছাড়া কেউ করি নাই, হ্যাঁ, আমাদের জন্যই এই আন্দোলনটা হয়েছে, এইরকম কিছু কিছু জায়গায় কিন্তু কেউ কেউ থেকে যাচ্ছেন। তো যেই আদর্শ নিয়ে তারা আসবেন, যেমন আমি প্রথম যেটা একটু লক্ষ্য করছি যে আসলে মানে কেউ মানুক অথবা না মানুক, সব দলেরই কিন্তু আমি বলবো যে কোনো না কোনো ত্রুটি আছে। কিন্তু এখন আমরা যেই নতুন দলের দিকে তাকিয়ে আছি, জনগণ যে তাকিয়ে থাকবে, দেশবাসী যে তাকিয়ে থাকবে, আমি মনে করব যে তাদের একদম সুস্পষ্ট যে জিনিসটা হওয়া উচিত, যে তাদের আদর্শটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট নয়। ফ্যাসিস্ট বিরোধী আদর্শ, সেইটা আমরা আন্দোলন করেছি, কিন্তু আমরা ঠিক কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা কিসে বিশ্বাস করছি, কোন ধরনের বোধ আমাদের রয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি না। তার মধ্যে আমি স্বীকার করছি যে অনেক হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু সীমাবদ্ধতা সত্ত্বেও এই গত 6 মাসে বা গত কয়েক মাসে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সামান্য কিছু আমি বলবো যে অদক্ষতা বলবো, অথবা আমাদের সামান্য বিবেচনা বোধের কারণে কিন্তু দেশবাসী, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অতখানি আমাদের যতখানি এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনের কাছাকাছি নেই, দ্রব্যমূল্যের কাছাকাছি নেই। তার চেয়ে বড় কথা হচ্ছে যে রাজনৈতিক যে জায়গাটা, অর্থাৎ দেশটা কিভাবে চলবে, যেই সরকার আসবে, সেই সরকার আসার যে একটা রোডম্যাপ,
সেই রোড ম্যাপটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে উপস্থাপিত হতে পারিনি। এই জায়গাগুলোর থেকে যেটা মনে হচ্ছে যে যেই রাজনৈতিক দল আসবে তাকে কিন্তু সুসংহত হতে হবে, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, এবং যেহেতু বিশেষ করে যদি 24-এর গণ অভ্যুত্থানের কথা বলি, বিপ্লবের কথা বলি, এই বিপ্লবের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটাকে এক্সপ্লেইন করে ধারণ করে কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে। তা না হলে গতানুগতিক আমরা অতীতে যেরকম দেখেছি যে কোনো রাজনৈতিক দল এসেছে, কিংস পার্টি বলেন বা যেইভাবে বলেন, সেই দুর্নাম নিয়েই কিন্তু আমাদের তখন সরে যেতে হবে, আমরা আবারও হতাশ হব, আমরা আবারও নিক্ষিপ্ত হব সেই অন্ধকারে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে জানতে চাই যে মাহফুজ আত্তার স্যার যেরকম বলছেন, আপনিও দেখলেন গত 6 থেকে 8 মাসের মতো একটি যেই তারা যেভাবে কর্মকাণ্ড করছেন, নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ, নতুন বন্দোবস্তের কথা বলছে তারা, এবং ছাত্র নতুন দিনের রাজনীতিও করতে চান নতুন বন্দোবস্তের এই কথা বলে। আদৌ নতুন বন্দোবস্ত তারা কতখানি করতে পারবেন? দেখেন, তারা কি করবে না করবে, তারা তো এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। তারা খুব বৃহৎ পরিসরে কোনো রাজনৈতিক মাঠে সেইভাবে সুসংগঠিত, এটিও এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পথ চলা শুরু হলো বিতর্কের মধ্য দিয়ে, পথ চলা শুরু হলো হাঙ্গামার মধ্য দিয়ে, পথ চলা শুরু হলো এক ধরনের অশান্তির মধ্য দিয়ে। বরং আমি যেটা মনে করি যে 24-এর যে চেতনা, সেই চেতনার মূল জায়গায় ছিল কিন্তু বৈষম্যহীন একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সাংবিধানিক প্রভিশন অনুযায়ী জনগণ রাষ্ট্রের মালিক, সেই মালিকরা তাদের মালিকানা ফিরে পাবে, মালিকানা প্রয়োগ করবে, তাদের সরকার নির্বাচন করবে, তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে। আমার ভোট আমি দেব, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, এই বন্দোবস্তটা সংবিধানের অংশ করার জন্য। সেই অংশের মধ্য দিয়ে যদি জনগণের কাছে আমার এই ছাত্র বন্ধুরা যায়, যেটা আপনি ইঙ্গিত করছেন, ওয়েলকাম। জনগণ যদি ভোট দেয় তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে, 5 বছর পরে আবারও জনগণের কাছে যাবে, তাদের কর্মকাণ্ডের বিচার হবে। এখন তো তারা এই 24-এর বিপ্লবকেও যদি একা চিন্তাই করতে চায়, সেই কৃতিত্ব যেটি উনি যেমনটি বলছিলেন, এটি তো হবে না। কারণ এর মধ্যে সকল শ্রেণী পেশার মানুষের একটি সক্রিয় ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, নেতৃত্ব তারা দিয়েছে শেষের দিকে এসে, মাঠটা তো উত্তপ্ত ছিল, রাজনৈতিক দল করেছিল, ত্যাগের বিনিময়ে শত শত লোকজন গায়েব হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি, আয়নাঘর তৈরি হয়ে গেছে, বিভৎস দৃশ্য আমরা দেখেছি এই বিপ্লবের পরে। তো যদি সেখান থেকে যদি মুক্ত হতে চায়, তো সবচেয়ে বড় কথা হলো জনগণের মালিকানাটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের উপরে। সেই মালিকানা নিশ্চিত করতে পারে একমাত্র এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যে নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে আপনি ভোটে দাঁড়াবেন, আমি দাঁড়াবো, আমার ভাই দাঁড়াবেন, ছাত্র বন্ধুরা দাঁড়াবেন, জনগণ ঠিক করবে যে এই রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব কাদের প্রতি হস্তান্তর হবে। আপনি নিজে নিজে দায়িত্ব নিয়ে নেবেন, নিজে নিজে আপনি সব বদলাবেন, নিজে নিজে সংস্কার করবেন, সেটি তো হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাকে সংস্কার করতে হবে। অতএব সেই ম্যান্ডেট নেওয়ার জন্য একমাত্র এবং সাংবিধানিক পদ্ধতিটাই হলো একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন। সেই ব্যবস্থাটা পুনর্বর্তন করার যে সংগ্রামটাই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে, সেটা যত দ্রুত শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ততই এই সরকারের সফলতা। জি, আমরা একটু অধ্যাপক ডক্টর মাহফুজ আত্তার আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে কিংস পার্টি, এই যে সম্বোধনটি বা বিশেষণ যেভাবেই বলি, এটি আসলে কিভাবে বিবেচনা করছেন এই পরিস্থিতিতে? রাজনীতির জন্য কেমন সতর্কবার্তা হতে পারে? আসলে কিংস পার্টির ধারণাটা তো ওই যে বিভিন্নভাবেই আমরা মূল যেটা বলে আর কি, যারা রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ তারা আরও ভালো বলতে পারবেন, যে আমি নিজে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যদি আমি আমার অনুকূলে একটি দল তৈরি করি এবং সেই দল থেকেই যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি, তারপরে আমি আবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করি, এই যে কিছু বিষয় রয়ে গেছিল, সেখান থেকেই কিন্তু এই আইডিয়াটা যে কিংস পার্টি। এখন আসলে যে কাউরেরই এই রাজনীতিতে আসার জন্য প্রয়োজন হচ্ছে জনগণের মধ্য থেকে উঠে আসা। এই জনগণের মধ্য থেকে উঠে না আসলে যেই সমস্যাটা তৈরি হবে, সেটি হচ্ছে যে আসলে রাষ্ট্র পরিচালনায় যে সবসময় ওই ফ্যাসিস্ট মনোভাব থাকবে তার। কারণ সে কিন্তু দেখতে পাবে না যে
কোথায় আমার ত্রুটি, কোথায় আমার সাফল্য, সে সাফল্যকে, সে সমালোচনাকে সহ্য করতে পারবে না। সেই কারণেই এই মানে বর্তমান যেই বিশেষ আলোকে বলা হচ্ছে, যেই প্রেক্ষিতে একটা রাজনৈতিক দল তৈরির চেষ্টা চলছে, এটাকে যদি এইভাবে দেখা যায়, এটাকে যদি যারা তৈরি করছেন তারা যদি আমাদের সামনে এইভাবে উপস্থাপন করতে পারেন জনগণের সামনে, সেটা হচ্ছে কি যে একটা শূন্যতা তৈরি হয়েছে। এই পর্যন্ত যারা রাজনৈতিক দল হিসাবে দেশে ছিলেন তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা তার রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় হতে পারে অথবা বিরোধী দলে থাকার সময় হতে পারে। সেই ত্রুটিগুলোকে সুস্পষ্টভাবে তুলে ধরে সেগুলোর সমাধান কল্পে, যেটা উনি বললেন, জনগণের কাছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আসে, তাহলে কিন্তু এই যে এই আইডিয়াগুলো থাকবে না যেটা কিংস পার্টি নাকি অন্য কিছু। রাজনৈতিক দল তেমন হবে এরকমই আকাঙ্ক্ষা। জি স্যার, আমরা একটি বিরতি নিয়ে আরো আলোচনায় ফিরবো। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরো একটি বিরতির, আরো আলোচনা হবে, সাথেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজনীতির জন্য সতর্কবার্তা এই বিষয়ে। আমরা সরাসরি আমাদের স্টুডিওতে যে অতিথিরা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই। স্যার, আমরা একটু অধ্যাপক ডক্টর মাফরুজ সাত্তার আপনার সাথে কথা বলতে চাই, যে প্রশ্নটি করতে চাই, একটু আশার বাণী শুনতে চাচ্ছি। যে পরিস্থিতি এখন পর্যন্ত দেখছেন, এই যে নতুন রাজনৈতিক দল আসছে এবং বিদ্যমান যে রাজনৈতিক দল এখনো রয়েছে, সব হিসেব নিকেশ করে যদি আপনি বলেন যে দেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে? এটা পুরোপুরি নির্ভর করবে যে তারা জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কতখানি ধারণ করবে। এই ধারণ করার জন্য তাদের প্রথমতই আমি মনে করি যে শুধুমাত্র নতুন রাজনৈতিক দল না, যারা আগে ছিলেন, বিএনপি থেকে শুরু করে জামাত, তারপরে বামপন্থী যে সকল রাজনৈতিক দল আছে, সকলের আমার মনে হয় যে তারা নিশ্চয় আমাদের চেয়ে আরও অনেক বেশি, যেহেতু রাজনীতি করেন, তারা জনসম্পৃক্ত। এই যে অপেক্ষা করা, এই অপেক্ষা না করে আমার কাছে মনে হয় যে তাদের যে গত 18 বছরের শিক্ষা বলি, অথবা যদি আরও পেছনে আমরা চলে যাই, সেখান থেকেও যদি আমরা শিক্ষা নেই, শিক্ষা নিয়ে আসলে আসার কথাটা এটা যে আমাদেরকে আসলে মূল যেটা বলতে চাচ্ছি যে আসলে আমরা কোথায় জানি একটা যে অনেক বড় হয়েও বুঝতে চাই না। কথাটা হচ্ছে যে দেখেন, 71 যে হয়েছে, 69 হয়েছে, 52 হয়েছে, 90 হলো, 24 হলো, আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের এই অঞ্চলের জনগণ বারবার প্রমাণ করেছে যে তারাই আমাদেরকে লাইনে নিয়ে আসবে। এই জিনিসটাই আমাদের যারা নতুন যারা আসছেন, তার সেই রাজনৈতিক দল বলেন বা যারা এখন রয়েছেন, তাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি না থাকতে পারি, তাহলে আমাদের পরিণতি কিন্তু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। কেন আওয়ামী লীগের মতো এরকম একটি ঐতিহ্যবাহী দলের পরিণতি কেন এরকম হলো, এই বিশ্লেষণ করে, যেটা একটু আগে আমি বলছিলাম যে যদি আমরা জনগণের প্রতি আস্থা রাখি, আমি মনে করি যে এই জিনিসটা হবে। হয়তো আমাদের মধ্যে এখন সাময়িক কিছু অস্থিরতা আছে, কিছু অবিশ্বাস আছে, হয়তো সবাই মনে করছি যে পুরো জিনিসটাই আমিই একাই পারবো। এখান থেকে বের হয়ে এসে আমরা যদি আসলে, আমাদের মতভিন্নতা থাকবে, ডায়ালগের মাধ্যমে গণতন্ত্রের যে সমস্ত নিয়ম আছে সেগুলোকে অনুসরণ করে, আর ওই আমাদের শিক্ষাটা যদি আমরা নিতে পারি, জনগণের প্রতি যদি আমরা আস্থা আনতে পারি, আস্থা এনে আমরা যদি চলি, তাহলে হবে। তা না হলেও কিন্তু হবে, হয়তো কয়েকদিন দেরি হবে। যেমন হয়তো 18 বছর আমরা কয়েদখানায় ছিলাম, এখন তো আমরা মুক্ত হয়েছি। ঠিক একইভাবে কিন্তু 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, 18 বছর হোক, জনগণ কিন্তু আবারও তার রাষ্ট্রনায়কদেরকে বেছে নেবে। জনগণ কিন্তু আবারও বিপ্লবের মাধ্যমে সেই দলকেই ক্ষমতায় আনবে যেই দল জনগণের জন্য কাজ করবে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে জানতে চাই, অধ্যাপক ডক্টর মাফরুজ সাত্তার যেমনটা বলছিলেন যে কতটা শক্তিশালী অবস্থান তারা আসলে তৈরি করতে পারবেন, আপনি যদি একটু বলেন যে এর সাথে আজকে আমাদের যে বিষয় রাজনীতির জন্য সতর্কবার্তা, রাজনৈতিক সুস্থিরতাটা কিন্তু একটি বড় বিষয় বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করি, নিজেদের সতর্কতা কতটা জরুরি রাজনৈতিক দলগুলোর এবং নতুন যারা আসছেন বিশেষ করে তারা কতখানি দায়িত্ব পালন করবেন? দেখেন, যদি তারা দায়িত্বশীল আচরণ করতে না পারে, তাহলে 24-এর যে চেতনা এটি ব্যাহত হবে। আর 24-এর চেতনা যদি ব্যাহত হয়, তাহলে মাথায় রাখতে হবে যে পতিত সরকার যদি কোনোভাবে কোনো ফর্মে ফিরে আসার সুযোগ পায়, সবচেয়ে আগে কিন্তু তাদেরকে একটা একটা করে খুঁজে ধরা হবে, যারা এই বিপ্লব করলো এবং তাদের অনেকের কারণে ব্যর্থ হলো। সেই দায়ভার কিন্তু জনগণ তাদেরকেই দেবে। আমি শুধু রাজনীতিবিদদেরকে একটি কথা বলতে চাই যে দেখুন, আমরা তো সবাই মিলে এই দ্বিতীয় স্বাধীনতাটা ভোগ করছি এই মুহূর্তে, কোনো পার্টিকুলার একটি গোষ্ঠী নয়, সবাই মিলে।
তাহলে আমাদের মধ্যে মূল জায়গাটা কোন জায়গায়? কিছু সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে দেশটা গণতান্ত্রিক রূপ পাবে, গণতান্ত্রিক চরিত্রে রূপায়িত হবে। তো সেটি যদি করা যায় তাহলে আমি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কিন্তু অনৈক্য দেখি না। রাজনৈতিক দলগুলো চায় যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত হোক, ঐক্যমত্য হয়ে গেছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার আকাশচুম্বী যে ভারসাম্যহীনতা, তার ভারসাম্য বজায় থাকুক, ঐক্য হয়ে গেছে। তারপরে আপনি নির্বাচন কমিশন শক্তিশালী হোক, তারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করুক, আইন শৃঙ্খলা বাহিনী দলীয় সরকারের সেবাদাসে পরিণত না হোক, প্রশাসন নিরপেক্ষ হোক, মেধাবীদের প্রশাসন গড়ে উঠুক, ঐক্যমত্য হয়ে গেছে। বিচারালয়ে বিচারপতি কিভাবে নিয়োগ করা হবে তার জন্য কমিশন হয়ে গেছে। অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আনার জন্য অলরেডি কমিশন রিপোর্ট দিয়েছে। মোটা দাগে শুধু আমি শেষ করে এতটুকু বলতে চাই যে দেখেন, খুব বিভেদ খুব কিন্তু নেই। কেন কাদা সরাসরি আমি জানি না, একদম বিভেদ নেই। 6টি বড় কমিশনের রিপোর্ট জমা হয়েছে, সেই রিপোর্ট নিয়ে একটি আলোচনা সভা সর্বদলীয় হয়েছে। কেন কালক্ষেপণ, কেন সময় নেওয়া হচ্ছে আমি জানি না। দ্রুত সময়ের মধ্যে এই 6টি কমিশনের যে সমস্ত বিষয়গুলো আছে, আপনি সব দলকে নিয়ে আপনি টিক দেন না কেন, 1 নম্বর সুপারিশ কে রাজি নো, 2 নম্বর রাজি নো, এই পরে আলোচনার ভিত্তিতে, যেহেতু লক্ষ্য এক, গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, তাহলে সেই জায়গাতে একটি সর্বদলীয় ঘোষণাপত্র তৈরি করে আপনি নির্বাচিত সরকারের জন্য রেখে দেন না কেন? বরং আপনি এখন যেটা করেন, এই যে জনগণের সরকার করার জন্য, যেটা উনি বললেন জনগণের কাছে যেতে হবে, নাহলে প্রত্যাখ্যাত হবে, আপনি এই ব্যবস্থাটা শুধু বন্দোবস্তটাকে স্থায়ী রূপ দেন সংবিধানে। 5 বছর পর পর আপনাকে জনগণের কাছে যেতে হবে। কোনো পুলিশ, কোনো বিডিআর, কোনো আনসার, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো ষড়যন্ত্র আপনাকে জনগণের কাছে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। তো যদি 5 বছর পরে জনগণ যদি আপনার কর্মকাণ্ডের বিচার করার সুযোগ পায়, আর সংবিধান যদি সেটা নিশ্চিত করে, জনগণ রায় দিতে ভুল করবে না। আপনি জনগণের পক্ষে কথা বললে জনগণ আবার আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে, যদি জনগণের বিপক্ষে আপনি কথা বলেন জনগণ আপনাকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। সমস্যা কিন্তু সেই জায়গায়। তো সেই জায়গায় তো 18 বছর লড়াই করলাম, সেই বছরে তো এতগুলা মানুষ গুম হলো, সেই আন্দোলন করতে যে ইলিয়াসের মালির মতো লোকেরা শেষ হয়ে গেল, চৌধুরী আলমকে আমরা খুঁজে পাই না, সাগর রুনির হত্যার বিচার হয় না, এগুলোর জন্য তো সেই বাংলাদেশ তৈরি করার জন্য আপনি ভাই কেন অনৈক্যটা করছেন? কেন অনৈক্যটা আমাদের মধ্যে হবে? এগুলো তো একেবারে ঐক্যবদ্ধ সেটেল ইস্যু। উনি যে জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে লড়াই করেছেন, আমরা মতিহারের সবুজ চত্বরে লড়াই করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আসুন না এক জায়গায় বসি, একটি সুস্পষ্ট ঘোষণাপত্র তৈরি করে যান 50 বছরের জন্য, যারাই ক্ষমতায় আসবেন আমরা এতটুকু করে গেলাম, এই গাইডলাইনকে ফলো করে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। সেটাই তো হতে পারে আমাদের। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং অধ্যাপক ডক্টর মাহফুজ সাত্তার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জনতন্ত্র গণতন্ত্র আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, অনৈক্য রাখা যাবে না, মত পার্থক্যের সমাধান হবে আলোচনায়, সংঘাত আর অবদানের সংস্কৃতি দূর করে রাজনীতি হবে সাধারণ মানুষের জন্য, এমনটাই প্রত্যাশা রেখে আজকের জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। নতুন কোনো আলোচনা নিয়ে ফিরবো আগামীকাল। সেই শুভকামনা জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি সবাই।